প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এভার কেয়ার হসপিটাল স্বাস্থ্য সংলাপে। আমাদের আজকের বিষয় প্লাস্টিক্স অ্যান্ড কসমেটিক সার্জারি অগ্রগতি। সাথে আছে ডাক্তার তানিয়া আলম। আমাদের আজকের অতিথি ডাক্তার এ.কে.এম. ফজলুল হক, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর, প্লাস্টিক রিকনস্ট্রাকশন অ্যান্ড কসমেটিক সার্জারি বিভাগ, এভার কেয়ার হসপিটাল, ঢাকা। দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো আছি স্যার। আমাদের আজকের বিষয় প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জারি অগ্রগতি। আমি দুঃখিত, আমি খুব অসুস্থ, আমার গলা ভাঙা। স্যার, প্লাস্টিক সার্জারি আসলে কি, এই বিষয়ে জানতে চাচ্ছিলাম। প্লাস্টিক সার্জারি আসলে ব্যাপক একটা বিষয়। যদিও আমরা মনে করি প্লাস্টিক সার্জারি যখন বলি যাহা চেহারা ভালো করা, কিন্তু প্লাস্টিক শব্দটা আসছে একটা গ্রিক শব্দ থেকে, প্লাস্টিকো। এটা মানে মোল্ডিং, রিমডেলিং, নতুন করে তৈরি করা। তো প্লাস্টিক সার্জারির আবার দুইটা অংশ, যেটা আমরা পপুলারলি বলি যে কসমেটিক সার্জারি, সেটাই সবাই জানি। কিন্তু এর আরেকটা বড় অংশ আছে রিকনস্ট্রাকটিভ সার্জারি। রিকনস্ট্রাকটিভ সার্জারি হচ্ছে কোনো কোথাও কেটে গেছে অথবা কোথাও লস হয়েছে টিস্যু অথবা অঙ্গহানি হয়েছে, মাইক্রো সার্জারি করে রেস্টোরেশন করা, নতুন করে ওখানে বানানো। অন্য সার্জনরা যেখানে দেখা যায় যে শুধুমাত্র কেটে বাদ দিয়ে দিচ্ছে, তারপরে সেলাই দিয়ে দিচ্ছে, আমাদের প্লাস্টিক সার্জন আমরা করি রিকনস্ট্রাকশন। আমরা চামড়া বাইরে থেকে নিয়ে আসি, অথবা অন্য জায়গা থেকে মাংস নিয়ে আসি, অথবা একটু বাইরের দিক থেকে অন্য টিস্যু যেগুলো আনা যায়, সেগুলো নিয়ে এসে নতুনভাবে তৈরি করি, যাতে এটা ফাংশন এবং এর সৌন্দর্য ঠিক থাকে। অ্যাট দ্য সেম টাইমস এটা ওই যেমন কিছু কনজেনিটাল ব্যাপার আছে, যেমন ওই তালু কাটা অথবা ঠোঁট কাটা, এদের যে গ্যাপ থাকে এই গ্যাপগুলো পূরণ করা হয়। তারপর যেটা এর আবার দুইটা অংশ যেটা বলছিলাম যে কসমেটিক সার্জারি। কসমেটিক সার্জারিতে আমরা যেটা করি সেটা হচ্ছে যে যেখানে অঙ্গহানি হয়েছে সেখানে অঙ্গ রিপ্লেস করা হচ্ছে, আর কনজেনিটাল যে সমস্ত প্রবলেম আছে সেগুলোও আমরা রিপ্লেস করি। আরেকটা হচ্ছে যে ওই আমাদের যেটা প্লাস্টিক সার্জারি বলি যে বয়সটাকে ধরে রাখার ব্যাপার। যেমন কোথাও যদি রিঙ্কল হয় অথবা বয়সের ছাপ, আমরা ওই বোটক্স ইঞ্জেকশন দেই, অথবা ফিলার দেই, অথবা লাইপোসাকশন অথবা লাইপোপ্লাস্টি, মানে অন্য জায়গা থেকে ফ্যাট সাকশন করে নিয়ে আসে, বিশেষ প্রসেস করে ফ্যাটটাকে দিয়ে ওটা রিপ্লেস করি। আর এছাড়াও আছে আমাদের প্লাস্টিক সার্জারির অংশে আছে যে ব্রাউ লিফট করি। ব্রাউ লিফট মানে যেখানে দেখা যাচ্ছে বয়সের ভারে নিচের দিকে ঝুলে গেছে, অথবা অনেকের দেখা যাচ্ছে যে কপালে ভাঁজ পড়েছে, অথবা রাইনোপ্লাস্টি, যেটা নোজ প্লাস্টি বলে। তারপর লিপে অনেকের লিপ সরু থাকে, এটাকে মোটা করতে চায়, অথবা যাদের লিপ মোটা আছে এটা চিকন করতে চায়, এগুলো ফিলার দিয়ে আমরা এগুলো করি। তারপরে জ লাইন, আজকাল নতুন যে অ্যাডভান্স প্লাস্টিক সার্জারি হয়েছে, সেখানে নন ইনভেসিভ প্লাস্টিক সার্জারি, যেটা হচ্ছে টেম্পোরারি। দেখা যায় 6 to 8 months থেকে 18 মাস পর্যন্ত আমরা যদি শুধুমাত্র কোনো অপারেশন ছাড়া যদি ইনজেকশন দেই, আমাদের রাইনোপ্লাস্টি, বোকা নাক সোজা করা যায়, বড় করা যায়। আর কোথাও যদি কোনো স্কার থাকে, ডিফেক্ট থাকে, সেগুলোকে আমরা ঠিকঠাক করি। এগুলো সব মিলিয়ে প্লাস্টিক সার্জারি কনসেপশন। তাছাড়াও অন্য সব এরিয়াতে আমাদের প্লাস্টিক সার্জারি আছে, যেমন ব্রেস্টটাকে যাদের ছোট আছে, অথবা সাইজ একটা বড় আছে একটা ছোট আছে, সেক্ষেত্রে সিমেট্রি করা যায়। তবে কিছু কনজেনিটাল প্রবলেম আছে ব্রেস্টে, যেমন পোল্যান্ড সিনড্রোম বলে একটা কথা আছে, সেখানে দেখা যায় যে ওই ছোট্ট মেয়ের যখন ডেভেলপ করে বড় হয়, তখন একটা ব্রেস্ট থাকেই না, অথবা ছোট থাকে, সেটা অগমেন্টেশন করে ইমপ্লান্ট দিয়ে এটা করি। আর যাদের বড় ব্রেস্ট আছে সেটাও ছোট করা যায়, অথবা দেখা যাচ্ছে বয়সের ভারে অথবা বাচ্চা হওয়ার পরে দেখা যাচ্ছে ব্রেস্ট অনেক সময় হ্যাঙ্গিং হয়ে গেছে, সেটাকে লিফট আপ করি। তারপরে বাচ্চা হওয়ার পরে অথবা ওয়েট লসের পরে অ্যাবডোমেনে অনেক এক্সেস চামড়া অথবা ফ্যাট থাকে, এটা টামি টাক করি অথবা লাইপোসাকশন করি। এগুলো প্লাস্টিক সার্জারির আওতার ভিতরে আসে। তাছাড়াও এর বাইরেও প্লাস্টিক সার্জারির নিজস্ব কিছু আছে, যেমন বার্ন সার্জারি প্লাস্টিক সার্জারির ভিতরে আসে। ইমিডিয়েট যদি কেউ বার্ন নিয়ে আসে, সেটা ম্যানেজমেন্ট আমাদের প্লাস্টিক সার্জারির আন্ডারে, যেমন ফ্লুইড দিয়ে তারপরে ড্রেসিং করে এটা ইমিডিয়েটলি করা হয়, তারপরে স্কিন গ্রাফট করা হয়। আর বার্ন যদি পরবর্তীতে আসে, তাহলে আমাদের কোনো ডিফর্মিটি অথবা কোনো স্কার অথবা কোনো কন্ট্রাকচার নিয়ে আসে, সেগুলো আমরা রিলিজ করি, স্কিন গ্রাফট করি। আর এগুলো বার্ন।
আর এর বাইরেও আছে যদি কোনো অঙ্গহানি ছোটো বাচ্চা যেমন কপাল কেটে আসলো অথবা ঠোঁট কেটে আসলো অথবা বড়দেরও মুখে বিশেষ করে এগুলো আমরা সুন্দর করে রিপেয়ার করি যাতে দাগ মিনিমাম দাগ থাকে আর আগের মতো যা চেহারা ছিল এটা হচ্ছে রেস্টোরেশন অফ নর্মাল ফাংশন অথবা নর্মাল অ্যাপিয়ারেন্স। এছাড়াও যারা চেহারাটা সুন্দর করতে চায় অথবা বলছে না আমার এটা পছন্দ না, সেটাকে আমরা এটাকে তার যদি অ্যাকসেপ্টেবল হয় আমরা কথা বলে ওই অনুযায়ী আমাদের রেঞ্জের ভিতর থাকলে আমরা ওটাকে রেস্টোরেশন করি অথবা উন্নত করি। বিশেষ করে বয়সে অনেকে জ লাইন চেঞ্জ হয় অথবা গলায় দেখা যায় যে টার্কি নেক হয়ে যায়, গলার মাংস ঝুলে যায়, চামড়া ঝুলে যায়, এগুলো আমরা টাইট করি। খরচ কেমন হয়? খরচ প্লাস্টিক সার্জারি সম্পর্কে একটা ভুল ধারণা আছে যে এটা যে প্রথমে বলিনি যে এটা দুইটা অংশ, একটা বলছে কসমেটিক সার্জারি অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি। রিকনস্ট্রাকটিভ সার্জারির খরচ অন্য সার্জনদের মতোই লাগে, সার্জারির মতোই লাগে, কিন্তু যদি কসমেটিক সার্জারি এটা একটু বেশি লাগে। খরচটা একটু ভুল কনসেপশন আছে যে হ্যাঁ এটা যেহেতু আগে দেশের বাইরে চলে যেত অধিকাংশ লোকজন, সেখানে খরচের ব্যাপারগুলো বেশি আসতো, কিন্তু এখন আমাদের বাংলাদেশে এখন খরচ অন্য সার্জারির মতোই লাগে, কিন্তু যেহেতু ওই লোকজন মনে করে যে এটা একটু উন্নতভাবে করতে হবে, ভালোভাবে করতে হবে, ওনারা মনে করে যদি বেশি, তো অ্যাফোর্ডেবল প্লাস্টিক সার্জারি এদেশে এখন চালু হয়েছে। আমাদের অনেক নতুন প্লাস্টিক সার্জন তৈরি হয়েছে ট্রেনিং নিয়ে। তো আমরা ওই স্টাডি করে দেখছি যে আসলে খরচ রিজনেবলভাবে রাখা যায়, এটা নির্ভর করে যে কী অপারেশন করলাম। কিন্তু যেগুলো কসমেটিক্স আছে এগুলোর একটু খরচ আছে। যেমন বার্নের ব্যাপারে যদি ইমিডিয়েটলি আসে, যে সমস্ত ড্রেসিং আমরা ইউজ করি অথবা বারবার ড্রেসিং করালে এটা একটা খরচ লাগে, কিন্তু পরবর্তীতে মাল্টিপল অপারেশন লাগে। তো যেমন স্কিন গ্রাফট করা, স্কার রিভিশন করা, এগুলোতে একটু খরচ বেশি লাগে, কিন্তু অ্যাফোর্ডেবল। বাংলাদেশে উন্নতি কেমন হয়েছে? বাংলাদেশে ইদানিংকালে প্লাস্টিক সার্জারি বেশি উন্নতি হয়েছে, কারণ আমাদের লোকজন বাইরের সঙ্গে আমাদের কানেকশন বাড়ছে। যেমন আমার কথা ধরেন, আমি দেশের বাইরে 30 বছর থেকে আসছি ইংল্যান্ডে, এরকম আরও আছে আমাদের। আর দেশেও আমাদের বিভিন্ন মেডিকেল কলেজে অথবা যে পোস্ট গ্রাজুয়েট মেডিকেলে বিভিন্ন কোর্সে MS কোর্স অথবা FCPS প্লাস্টিক সার্জনে এদের ট্রেনিং দিচ্ছে। প্লাস বিভিন্ন জায়গায় বিভিন্ন টিম আগে আসতো, ইন্টারপ্লাস অথবা বাইরে থেকে টিম আসতো, এদের সঙ্গে থেকে আমরা শিখছি। কিন্তু ইদানিংকালে দেশেই আমরা ট্রেনিং দিতে পারছি এবং ট্রেনিং বেশ ভালো এবং সুপারভাইজ ট্রেনিং হচ্ছে। আরেকটা হচ্ছে যে ইন্টারনেটের অথবা ইউটিউবের বদৌলতে আমরা অনেক অপারেশন আগে যেমন ওটিতে গিয়ে দেখা লাগতো, এখন আমাদের প্লাস্টিক সার্জন অথবা অন্য সার্জনরা এগুলো বারবার বিভিন্ন সার্জনের অপারেশন দেখে এদিক ওদিক দিয়ে দেখে এখন বেশ উন্নতি হয়েছে। এখন দেখা যায় যে অধিকাংশ অপারেশন আমাদের পরিচিত, প্লাস কোন মেথডে অপারেশন করলে কমপ্লিকেশন বেশি হয় সেটাও জানতে পারছি, সেটা অ্যাভয়েড করার চেষ্টা করছি। তো এখন আমি বলবো যে প্লাস্টিক সার্জারি বাংলাদেশে বেশ প্রভূত উন্নতি হয়েছে, ট্রেনিং আছে, সুপারভাইজ ট্রেনিং আছে। অতএব বয়সের ছাপ কমানোর জন্য যে সার্জারিটা, কতটুকু বয়সের ছাপ কমে? এটা নির্ভর করে যে বয়সের ছাপ আপনি কোন বয়সে কমাতে চাচ্ছেন এবং কী কমাতে চাচ্ছেন। যদি ধরা যায় যে রিঙ্কল যেটা বয়সের জন্য হয়, রিঙ্কল চামড়ায়, এটা টেম্পোরারিভাবে আপনি ছাড়াতে পারেন অথবা পার্মানেন্ট বলতে ওই 10-12 বছর অথবা 20 বছর। টেম্পোরারি আমাদের মেথড আছে, বোটক্স ইঞ্জেকশন দিই আমরা, এটা 6 মাস থেকে 8 মাস পর্যন্ত এটার ইফেক্টটা থাকে। এটা ছোট্ট ইঞ্জেকশন দেওয়া হয়, এটা মাসলের ভিতরে মাংস টাইট করে, মাংস টাইট হলে চামড়াগুলো টাইট হয়। এটা 8 মান্থ পর, 6 to 8 মান্থ পর এটা টাইট করে। তারপরে কোথাও বয়সের ছাপের জন্যে দেখা গেল যে কোথাও ঝুলে গেছে অথবা দেবে গেছে, সেক্ষেত্রে আমরা ফিলার ইউজ করি। যেমন ঠোঁটে যদি রিঙ্কল হয় অথবা ফিলার ইউজ করি। আর নোজে বয়সের চাপ এটা পড়লে আমরা অনেক সময় ইঞ্জেকশন দিই। আর এমনিতে পার্মানেন্টলি অনেকগুলো অপারেশন আমরা করি, যেমন ওই যে এর আগে বলছি যে ব্রাও লিফট করি, কারণ বয়সের জন্য অনেক সময় ব্রাও মানে আপনার চোখের
চোখটা নিচের দিকে চলে যায়, উপরের দিকে থেকে নিচের দিকে, অথবা রিঙ্কল তৈরি হয়, অথবা এখানে এক্সট্রা ফ্যাট ধরে। ওকে, আমরা এটা চোখের চারপাশে যে অপারেশন করি সেগুলো। আর কোথাও যদি দেবে যায় অথবা স্কার থাকে, আমরা ইনজেকশন দেই, এটা হচ্ছে ফিলার ইনজেকশন, অথবা পার্মানেন্টলি যেটা বলছে ফেস লিফট করি। হ্যাঁ, আর এমনি চিন অনেক সময় দেখা যায় চিন ঝুলে যায়, চিন লিফট করি, অথবা ইনজেকশন এমনভাবে আমরা দেই যাতে এটা সুন্দরভাবে আবার ওই আগের কম বয়সী মেয়েদের মতো অথবা ছেলেদের চিনের মতো হয়। হ্যাঁ, তারপরে এই যেটা বললাম যে হয় টার্কি নেক, দেখা যাচ্ছে ওই চামড়া ঝুলে গেছে, এগুলো আমরা টাইট করি। তাছাড়া এমনিতেই বডি শেপ, বডি যেমন ব্রেস্ট যদি ছোটো থাকে বড় করলাম, তারপরে অ্যাবডোমেন যদি বাল্কি থাকে এটা আমি টাক করলাম, অথবা কোথাও যদি এক্সেস ফ্যাট থাকে সেটা আমরা লাইপোসাকশন করি। এবং এটা দিয়ে অনেকটা সময় অনেক সময় আমরা বয়সটাকে 10-15 বছর 20 বছর কমাই দিতে পারি। হ্যাঁ, এটা কিছু আছে টেম্পোরারি, কিছু পার্মানেন্ট আমি বলছি, নন ইনভেসিভ। হ্যাঁ, তো এটা যারা এখন পেশেন্টের দেখতে হবে যে পেশেন্টের কোন বয়সে আসছে এবং তার প্রবলেম কি, অ্যানালাইসিস করে আমরা বলতে পারি যে হ্যাঁ, যে আপনি যদি এই অপারেশন এই প্রসিডিওর করেন তাহলে আপনার বয়সটা এইভাবে ধরে রাখতে পারবেন। কিন্তু এটা ওই 10-15 বছর পরে অনেকটাই কিন্তু মেনটেন করতে হয়। খরচ কেমন? খরচ এগুলা যেমন যেগুলো আছে, যেমন টামিটাক অথবা রাইনোপ্লাস্টি অথবা ব্রেস্টের, এগুলো খরচ রিজনেবল, এখন অত বেশি খরচ হয় না। ওই ব্রেস্ট ইমপ্লান্ট যেখানে, সেখানে অপারেশন প্লাস আপনার ইমপ্লান্টের দাম, বিভিন্ন জায়গা থেকে আমাদের ইমপ্লান্ট আসে, এটা ইমপ্লান্টের কোয়ালিটির উপর নির্ভর করে বিভিন্ন, এটা বেশি খরচ না, রিজনেবল। আচ্ছা, ছোট ছোট বাচ্চাদের প্লাস্টিক সার্জারি লাগে কিনা? হ্যাঁ, ছোটো বাচ্চাদের তো প্লাস্টিক সার্জারি লাগে এবং এটা ব্যাপক আকারেই হয়। দুই ধরনের ছোটো বাচ্চাদের দুই ধরনের প্রবলেম, যেন একটা হচ্ছে কনজেনিটাল প্রবলেম, যেটা ঠোঁট কাটা বলে না, ক্লেফট লিপ, আর একটা হচ্ছে তালু কাটা। এই দুটার জন্য মেনলি অপারেশন। এছাড়াও একটু আগে এক পেশেন্টের ছবি দেখলাম যে ক্লেফট ফেস, এদের অনেকের এটা থাকে। তারপরে হাইপোস্পেডিয়াস ছোটো বাচ্চার, আর অনেক সময় ওয়েব, এক আঙ্গুলের সঙ্গে আরেক আঙ্গুল লাগানো থাকে, অথবা এক্সেস আঙ্গুল থাকে। এটা হচ্ছে কনজেনিটাল প্রবলেমের জন্য আমরা ছোটো বাচ্চাদের অপারেশন করি। আর মেইনলি আমাদের এখন যেটা প্রবলেম, ছোটো বাচ্চাদের প্লাস্টিক সার্জারি করা হয়েছে ট্রমার জন্যে। ওরা খুব তাড়াতাড়ি পড়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ঠোঁট কাটছে, অথবা চিন কাটছে, অথবা আইব্রাও 2 ভাগ হয়ে গেছে, অথবা মুখে কাটছে। হ্যাঁ, এগুলা। আর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরে দেখা যায় অনেকের ফেসিয়াল চেঞ্জ হয়ে গেছে, ফেসে ইনজুরির জন্যে। এগুলো সাধারণত আমরা সুন্দর করে রিপেয়ার করি এবং যাতে দাগ না থাকে এটা করা হয়। আর একটা হচ্ছে আর একটা প্রবলেম বাচ্চারা নিয়ে আসে যে দরজার ভিতরে চাপা খেয়ে, অথবা কোথাও চাপা খেয়ে আঙ্গুল পুরোটাই কেটে গেছে, অথবা পাট কেটে ঝুলতেছে। এগুলো আমরা এই হ্যান্ড সার্জারি, মাইক্রো সার্জারি, এগুলো করে আমরা ঠিক করি। তো ছোটো বাচ্চাদের একটা ট্রমাটিক। আর বার্ন একটা কমন জিনিস ছোটো বাচ্চাদের। হ্যাঁ, ওর যে গরম পানি নিয়ে, ওরা গরম পানিতে বিশেষ করে ওই গরম চায়ের কাপ, অথবা দেখা গেল যে গরম পানি মা রান্না করছে, ওইটা তার উপরে কোনো অ্যাক্সিডেন্ট করে তার গায়ের উপরে, এটা বার্নের ম্যানেজমেন্ট, অ্যাকুইট ম্যানেজমেন্ট। তারপরে বার্ন কন্ট্রাকচার নিয়ে আসতেছে, কেলয়েড নিয়ে আসতেছে, অথবা একটা চিন লাগানো যায়। এগুলো ছোটো বাচ্চাদের প্রবলেম। এগুলো প্লাস্টিক সার্জারি করে আমরা ঠিক করি। তাহলে এটা হোল অফ দ্য রেঞ্জ অফ সার্জারি, এটা প্লাস্টিক সার্জনদের। দাগ কি একজন চলে যায়? না, দাগ ছাড়া কোনো অপারেশন নেই। একটা আছে, শুধুমাত্র যদি মায়ের পেটে থাকতে, অথবা ইমিডিয়েটলি জন্মের পরে যদি কোনো অপারেশন করা যায় এবং ছোটো অপারেশন করা যায়, তাহলে দাগ চলে যায়, অথবা খুবই মাইনর। আমরা যেটা প্লাস্টিক সার্জনরা করি সেটা হচ্ছে সুন্দরভাবে এমনভাবে অপারেশন করে মেলাই দিই, মানে টিস্যুগুলোকে নিয়ে আসি, স্কিনটাকে নিয়ে আসি, মিনিমাম দাগ হয়, অথবা দাগটাকে এমনভাবে ডিজাইন করলাম যাতে সহজে চোখে না পড়ে। হ্যাঁ, সাধারণত দেখবেন যে ওই দাগ যেটা, সেটা হচ্ছে নিচু দাগ হলে সাধারণত চোখে পড়ে বেশি। তো আমরা ওই কায়দা করে ওই দাগটাকে একটু উঁচু করে দিলাম যাতে চোখে না পড়ে। আর যদি মেয়েদের বিশেষ করে মুখে যদি কোনো দাগ থাকে, সেটা আমরা ওই
যেটা করি স্কার রিভিশন করে এটা মিনিমাম করে দিলাম, তারপরে ওদেরকে সুন্দর করে শিখাই দিই কীভাবে মেকআপ করলে চোখে পড়বে না, এইটা হাইডিং, যে দাগ থাকবে কিন্তু মিনিমাম এবং সুন্দর থাকবে যাতে এটা চোখে না পড়ে, এই দাগ ছাড়া কোনো একটা বিরতি দিতে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ছোট্ট একটি বিরতির Thank পর you. এভার কেয়ার হসপিটাল স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। দর্শক দেখছিলেন এভার কেয়ার হসপিটাল স্বাস্থ্য সংলাপ। আজ আমরা কথা বলছি প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জারি অগ্রগতি। সাথে আছেন ডাক্তার AKM ফজলুল হক। স্যার, লাইপোসাকশন এই বিষয়টা নিয়ে জানতে চাচ্ছিলাম। লাইপোসাকশন আর লাইপোপ্লাস্টি যেটা বলে, লাইপোসাকশন আমাদের পেশেন্ট অনেক সময় আসে যে হ্যাঁ আমার এক্সেস ফ্যাট আছে শরীরে কোথাও, বিশেষ করে অ্যাবডোমেন, বডির মাঝখানে। আমাদের এশিয়ানদের প্লাস বাঙালিদের একটা সমস্যা, আমাদের হচ্ছে বডির মাঝখানে একটু বালজি হই আমরা, কিছুটা বালজি। এটা মেয়েদের বিশেষ করে বাচ্চা হওয়ার পরে, প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চা হওয়ার পরে এটা হয়, অথবা কোনো অপারেশন হলে, অথবা হরমোনাল কোনো কারণে, অথবা বংশগত কারণে অনেকের বডির মাঝখানে ফ্যাট হয়, অথবা অন্য কোথাও ফ্যাট হয় এক্সেস। এটাকে আমরা রিজনেবল হলে প্রথমে আমরা অ্যাডভাইস করি যে আপনি একটু ওজন কমান। ওজন কমানোর সঙ্গে সঙ্গে আমরা হেল্প করতে পারি, সেটা হচ্ছে আমরা ওই এক্সেস ফ্যাটটাকে অ্যানেস্থেশিয়া প্রথমে দিয়ে, তারপরে ওখানে ছোট্ট হোল করে ফুটা করে ওখান দিয়ে ফ্যাট বের করে, সাকশন করে বের করে। এখানে দুইভাবে করা হয়, একটা ম্যানুয়ালি করা হয়, ম্যানুয়ালি খুব বেশি আনা যায় না, কিন্তু আমাদের এভার কেয়ার হসপিটাল অথবা অন্য অ্যাডভান্স কান্ট্রিতে আমরা যে কাজ করেছি সেখানে দেখা যাচ্ছে আল্ট্রাসাউন্ড গাইডেড দিয়ে দেখা যায় কোথায় কোথায় কীরকম ফ্যাট আছে, ফ্যাটের নেচার কী, ওই অনুযায়ী আমরা সাক করে নিয়ে আসি। এটা অটোমেটিক নেগেটিভ সাকশন, এবং এটা দিয়ে অনেক সময় ফ্যাট থাই থেকে, মেয়েদের বিশেষ করে বাটক থেকে, অথবা মাঝখান থেকে প্লাঙ্ক থেকে, অথবা লোয়ার অ্যাবডোমেন থেকে, আপার আর্ম থেকে ফ্যাট, এক্সেস ফ্যাট নিয়ে আসতে পারি। 4-5 লিটার, 6 লিটার, 10 লিটার পর্যন্ত ফ্যাট নিয়ে দেবে। কিন্তু এটার আগে আমরা ওই প্রথমে এই ফ্যাটটাকে গলানোর জন্যে অথবা এর জন্যে স্যালাইন পুশ করি এবং এটা সাক করে নিয়ে আসি। এবং এটা মেইন হচ্ছে যে আপনার যে এক্সেস ফ্যাট নিয়ে আসলেন ওই জায়গাটা স্মুথ হয়ে যায়। প্রথমে একটু রিঙ্কল থাকে, তারপর একটু স্মুথ হয়ে যায় দিনে দিনে এটা। আর এই ফ্যাটটা তুমি যদি অন্য কোথাও দেওয়ার মতো থাকে, যেমন ব্রেস্ট যাদের একটু ছোটো আছে, ওই ফ্যাট ইউ ক্যান ইনজেক্ট ফ্যাট ইন দ্য ব্রেস্ট। দেখা যাচ্ছে যে 150 ml ফ্যাট ইনজেক্ট করলে এক সাইজ ব্রেস্ট বেড়ে যায়। ব্রেস্টের সাইজ হচ্ছে ABC। 300 ml ফ্যাট যদি তুমি অ্যাবডোমেন থেকে নিয়ে তুমি যাও ব্রেস্টে দাও, সেটা হচ্ছে দেখা যাচ্ছে ব্রেস্ট অগমেন্টেশন হচ্ছে, ব্রেস্টটা বড় হচ্ছে কিন্তু অ্যাবডোমেন ছোটো হচ্ছে। আরেকটা হচ্ছে যে ইদানিংকালে খুবই পপুলার হয়েছে যে বাটক পিছনটা, এটা ভারী বাটক সবাই পছন্দ করে আর কি। তো এটা ফ্যাট অ্যাবডোমেন থেকে নিয়ে গিয়ে এখন ওখানে পুশ করে অথবা ইনজেক্ট করে এটাকে ব্রাজিলিয়ান বাট যে অপারেশন বলে আর কি, খুব পপুলার ইংল্যান্ডে অথবা আমেরিকাতে। ব্রাজিলের মেয়েদের একটু ওই পিছনটা সবাই একটু পছন্দ করে, যেটা এটা অপারেশন আমরা এইভাবে করি। এক জায়গা থেকে ফ্যাট সাকশন করে নিয়ে বিশেষ প্রসেস করতে, ফ্যাটটাকে প্রসেস করতে হবে। প্রসেস করে একেবারে চিকন ফ্যাট, যেটা ছোটো ফ্যাট, এগুলো বিভিন্ন জায়গায় ফ্যাট ইনজেক্ট করা যায়। এবং এটা দিয়ে যেখানে আমার ফ্যাট লাগবে এটা লাইপোপ্লাস্টি বলে। লাইপোসাকশন করে লাইপোপ্লাস্টি করে। এটার কিছু আছে, সাইড ইফেক্ট আছে, যেমন ব্রুইজ হয়, তারপরে কিছুদিন বাইন্ডিং পড়ে থাকে, কিন্তু কমপ্লিকেশন তেমন মেজর কোনো কমপ্লিকেশন হয় না। এক্সেস যদি কোনো ইনফেকশন হয় ওই কন্ট্রোল করি। এটা ইট ইজ এ বিগ revolution in plastic surgery, liposuction লাইপোপ্লাস্টি। এটা খরচ কেমন? এটার খরচ রিজনেবল। এটা নির্ভর করে, যেহেতু ওই জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে অনেক সময় রাখতে হয়, এটা জেনারেল অ্যানেস্থেশিয়ার জন্য একটা খরচ হয়। আর আমাদের সার্জনদের খরচ রিজনেবল আছে, এটা বেশি খরচ লাগে না। কেউ যদি খরচের কথা করতে, যদি সাধারণ যে অপারেশন দেখা যাচ্ছে যে অ্যাবডোমিনাল প্লাস্টি করতে আমাদের বেশি লাগে না। আর এই যে আমরা বার্ন নিয়ে কথা বলি, বার্ন নিয়ে আপনারা কাজ করেন? হ্যাঁ, বার্ন নিয়ে কি কাজ করা হয়?
বার্ন এইটা ওয়ান অফ দ্য মেজর প্রবলেম, স্পেশালি বছরের এই সময়টা, এই চৈত্র বৈশাখ মাসে চারদিকে বার্ন। আরেকটা হচ্ছে শীতকালেও এই সমস্যা থাকে, যেমন গরম পানি নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সেখানে ওই স্কল যেটা হয়। তো বার্নের আমাদের পেশেন্ট যেগুলো আসে সেটা হচ্ছে দুইভাবে আসে। একটা হচ্ছে ইমিডিয়েট, বার্নের পরে ইমিডিয়েটলি আসে। আরেকটা হচ্ছে যে বার্ন অনেক আগে বার্ন হয়েছে, গ্রামের দিকে বার্ন হয়েছে, কন্ট্রাকচার নিয়ে অথবা স্কার নিয়ে অথবা কমপ্লিকেশন নিয়ে আসে। তো ইমিডিয়েট যেগুলো আসে এগুলো আবার আমরা ক্যাটাগরাইজ করি যে কি মেজর বার্ন, মাইনর বার্ন। মাইনর বার্ন ছোটো বাচ্চাদের সাধারণত হয় স্কল মানে দিয়ে গরম পানি দিয়ে হয়। এটার ট্রিটমেন্টটা আমরা যদি ছোট মাইনর বার্ন হয় তাহলে আমরা আউট পেশেন্ট ক্লিনিকে দেখা যাচ্ছে ড্রেসিং করে অ্যান্টিবায়োটিক দিয়ে এটা বারবার ড্রেসিং করলে এমনিতেই স্কিন হয়ে যায়। আর হচ্ছে মেজর বার্ন, যেটা মেজর বার্ন সাধারণত পেশেন্টের অ্যাডমিশন লাগে, ফ্লুইড রিপ্লেসমেন্ট লাগে, ড্রেসিং চেঞ্জ করা লাগে। তো ইদানিংকালে আমাদের যে চেঞ্জ হয়েছে বার্নের ট্রিটমেন্টে সেটা হচ্ছে যে আফটার রিসাসিটেশন 3-4 দিন পরে, যখন ফ্লুইড টুইড সব ঠিক আছে, বার্ন এক্সটেনশন করে স্কিন গ্রাফট করে, তাহলে মিনিমাম স্কার হয়। আগে যেমন ফেলে রাখতাম যে বার্নের পেশেন্টে যে উন্ড এমনিতে হিলিং হবে, ওটা সময় লাগে, প্লাস কমপ্লিকেশন বেশি হয়। তো এখন ওই 3-4 দিন পরে যখন পেশেন্ট স্টেবল হয়ে যায় বার্ন এক্সটেনশন করা হয়, একেবারে এক্সটেনশন করে অন্য জায়গায় চামড়া নিয়ে এসে লাগানো হয়। যদি এক্সের চামড়া না থাকে তাহলে আমরা অন্য আর্টিফিশিয়াল চামড়া ইউজ করি। এটাতে দেখা যাচ্ছে কমপ্লিকেশন কম হয়। এটা হচ্ছে বার্নের ইমিডিয়েট যেটা ম্যানেজমেন্ট। আরেকটা হচ্ছে যে রেসপিরেটরি বার্ন যেটা থাকে সাধারণত ওই যে ঘর পুড়ে গেলে অথবা দেখা যায় ধোঁয়ায়, এগুলোর জন্য সাপোর্ট লাগে। এটাও আমাদের প্লাস্টিক সার্জারির আন্ডারে উইথ দ্য হেল্প অফ অ্যানেস্থেটিক অর আইসিইউ কাভার। আরেকটা হচ্ছে যেটা বললাম সেটা হচ্ছে পরে বার্নের অনেক দিন পরে আসছে, কমপ্লিকেশন নিয়ে আসছে কোনো স্কার প্রবলেম। স্কার যদি মিনিমাম স্কার হয়, স্কার রিভিশন করি আমরা, রিভিশন করে ফাইন স্কার করার চেষ্টা করি। আর যাতে মেইন পেশেন্টগুলো আসে হচ্ছে কন্ট্রাকচার নিয়ে, যেমন দেখেন এটার সঙ্গে এটা লেগে গেছে, থুতনি লেগে গেছে, পার সঙ্গে পা লেগে গেছে, বার্নের স্কার। কারণ মেইন যেটা প্রবলেম বার্নের সেটা হচ্ছে যে এমনিতে চামড়া, এই যে স্কিন যেটা, সেটা হচ্ছে আমাদের বডি চেঞ্জের সঙ্গে সঙ্গে, বয়স চেঞ্জের সঙ্গে সঙ্গে অথবা অঙ্গ প্রত্যঙ্গ বড় হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো বড় হয়। কিন্তু বার্ন স্কারের ধর্ম হচ্ছে এই লেংথে বাড়ে না অথবা বাড়ে না, তো এটা ধরে রাখে, একেবারে অক্টোপাসের মধ্যে ধরে রাখে। তো ধরে রাখলে কী হয়, হাত পা বাঁকা হয়ে যায় অথবা একটার সঙ্গে আরেকটা লেগে যায়। এটা রিলিজ করে ওখানে স্কিন গ্রাফট করা হয় অথবা ফ্লাপ করা হয়। তো এটা বার্নের বেশ চেঞ্জ হয়েছে, চেঞ্জ প্লাস ভালো পজিটিভ চেঞ্জ হয়েছে, এবং আমরা এখানে বিভিন্ন হসপিটালে এই সমস্ত কেয়ার দিয়ে থাকছি। খরচ কেমন? বার্ন সাধারণত দেখা যায় যে এটা সোশ্যাল গ্রুপ, বিভিন্ন গ্রুপের হয়, কিন্তু মেইনলি যেটা হয় লোয়ার সোশ্যাল ইকোনমিক গ্রুপের বেশি হয়। এর খরচ তেমন বহন করতে পারে। তো আমরা ওইভাবেই এটা করি, খরচটা এমনভাবে রেশনিং করি যাতে অ্যাফোর্ডেবল হয়, বেশি খরচও লাগে না এটাতে। আর এই ক্ষেত্রে কমপ্লিকেশন কীরকম হতে পারে? বার্নের কমপ্লিকেশন যেমন ইমিডিয়েট কমপ্লিকেশন যেটা হয়, বার্নের ইমিডিয়েট কমপ্লিকেশন যদি মেজর বার্ন হয়, মাইনর বার্ন হলে তো তেমন কমপ্লিকেশন হয় না, চামড়া সাধারণত লাগানো লাগে না, এমনিতেই চামড়া হয়ে যায়, অথবা চামড়া লাগালেও অল্প চামড়া লাগানো। কিন্তু বেশি যেটা মেজর বার্নের কমপ্লিকেশন থেকে আসে হচ্ছে প্রথমে ইনফেকশন চলে আসে, ফ্লুইড ডিহাইড্রেশন থেকে রেনাল ফেলিওর হতে পারে। আচ্ছা, আর এমনিতে ইনফেকশন থেকে সেপ্টিসিমা হতে পারে। আরেকটা যেটা হয় যে কিছুদিন পর যখন স্কিন গ্রাফট করা হয়, এটা বলি স্কার কমপ্লিকেশন। স্কার থেকে আগলি স্কার হয়, অনেকে দেখা যায় মাথার চুল পুড়ে গেছে, এখানে অ্যালোপেশিয়া হচ্ছে, একটার সঙ্গে আরেকটা কন্ট্রাকচার হয়ে যাচ্ছে, এটা কমপ্লিকেশন, বার্নের কমপ্লিকেশন। আর মেইনলি অনেক যদি অ্যাসিড বার্ন অথবা দেখা যাচ্ছে গরম পানি দিয়ে অ্যাক্সিডেন্টালি যদি অ্যাসিড খেয়ে মুখে স্কার হয়, ভিতরে ঠোঁটে স্কার হয়, ইসোফেগাসে বার্ন হয়, খাওয়াতে প্রবলেম হয়, না, বার্নের অনেক কমপ্লিকেশন, বিশেষ করে স্কার কমপ্লিকেশন বেশি। আর ডিসফিগার হয়ে যায় অনেকে, ডিসফিগার হয়ে গেলে সোসাইটিতে যাও একটু কনফিডেন্ট কম ফিল করে। তো বার্নের অনেকগুলো কমপ্লিকেশন, তো এগুলো প্রিভেন্ট করতে হলে বার্নই প্রিভেন্ট করতে হবে। আর আরেকটা হচ্ছে বলবো যে ওই বার্ন যদি কোথাও হয়, বার্ন যাতে না হয় সে ব্যবস্থা হচ্ছে, বিশেষ করে গরম পানি এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য একটু
প্রিকশন নিতে হবে। বালতিতে গরম পানি রাখলো, ওই বাচ্চা ছুটে গিয়ে অথবা কারোর পা লেগে সাধারণত এগুলো হয়তো প্রিকশন একটা নিতে হবে। আর বয়স্ক যারা তারাই এটা ক্যারি করবে, বয়স্ক মানে যারা এটা ব্যালেন্স রাখতে পারে, যেমন ব্যালেন্স হারাইয়েই সাধারণত হয়, প্রিভেন্ট করতে হয়। আর যদি বার্ন হয় তাহলে সঙ্গে সঙ্গে আমাদের অ্যাডভাইস হচ্ছে এই বার্ন যেখানে হয়েছে সেটাতে ঠান্ডা পানিতে 20 থেকে 30 মিনিট আপনার ওই ঠান্ডা পানি দিয়ে এটা ভেজায় রাখবেন, অথবা ঠান্ডা পানির ফ্লো দিবেন, অথবা ওর ভিতরে রাখবেন। দেখবেন যে ট্রিটমেন্ট মানে বার্নের ড্যামেজটা কম হবে, অথবা হবে না ড্যামেজ। এটা বিরতির পর আসছি। আচ্ছা, থ্যাংক ইউ। ছোট্ট একটি বিরতির পর এভার কেয়ার হসপিটাল স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। দর্শক দেখছিলেন এভার কেয়ার হসপিটাল স্বাস্থ্য সংলাপ। আমাদের আজকের বিষয় প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জারি অগ্রগতি। সাথে আছেন ডাক্তার AKM ফজলুল হক। স্যার, ইমার্জেন্সি প্লাস্টিক সার্জারি এটা কোথায় হচ্ছে বা এটা মানে কি? ইমার্জেন্সি প্লাস্টিক সার্জারি মিনস যে সমস্ত অপারেশন অথবা আমরা করছি প্লাস্টিক সার্জারির আন্ডারে, ইমার্জেন্সি রুমে অথবা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে, অথবা ইমিডিয়েটলি আফটার কামিং দ্য পেশেন্ট টু দ্য হসপিটাল। এগুলো মেইনলি হচ্ছে ইনজুরি, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, অথবা ব্লিডিং। আপনি জানেন ওই হ্যান্ড সার্জারি অথবা ফেসিয়াল সার্জারি অথবা নার্ভ ইঞ্জুরি, টেন্ডন ইঞ্জুরি, এগুলো সব প্লাস্টিক সার্জারির আন্ডারে আসে। বিশেষ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরে দেখা যাচ্ছে মুখের ল্যাসারেশন যেটা হয়, ল্যাসারেশন অথবা ডিসফিগার, অথবা ম্যান্ডিবল ফ্র্যাকচার, অথবা ফেসিয়াল বোন ফ্র্যাকচার, অথবা ডিসফিগার যেটা হচ্ছে আপার আইলিড কাটা, লোয়ার আইলিড ঠোঁট কাটা, অথবা নাক ভেঙে যাওয়া। এগুলা ইমিডিয়েটলি যখন আমাদের পেশেন্টটা আউট পেশেন্ট ক্লিনিক কী বলে এমার্জেন্সিতে আসে, আমাদের মেডিকেল অফিসে দেখে আমাদের এখানে প্লাস্টিক সার্জন অনকল থাকি আমরা। তো অনকল ইমিডিয়েটলি 10 মিনিটের ভিতরে আপনি প্লাস্টিক সার্জন পেয়ে যেতে পারেন। এবং যদি আপনার অপারেশন থিয়েটারে যাওয়া সেটা আধা ঘন্টার ভিতরে অথবা 1 ঘন্টার ভিতরে অর্গানাইজ করা যায়। তো অধিকাংশ যেটা আছে লোকাল অ্যানেস্থেসিয়া দেয়, আমরা এই সমস্ত রিপেয়ারগুলো সুন্দর করে দাগ কম হয়, অথবা ডিফর্মিটিটা যেটা ফেসিয়াল ডিফর্মিটি অথবা যেগুলো হওয়ার মানে প্লাস্টিক সার্জন না থাকলে হয়তো সেগুলো আমরা প্রিভেন্ট করি। তো ইমিডিয়েটলি আমরা এই রিপেয়ারগুলো করছি, বিশেষ করে ছোট বাচ্চাদের, যেমন নাক কাটা, ঠোঁট কাটা, থুতনি কাটা, যেমন অ্যানিম্যাল বাইট যেগুলো, যেমন বিড়ালের খামচি অথবা কুকুরের খামচি, অথবা রাস্তায় পড়ে গিয়ে অ্যাব্রেশন, এটা আমরা করছি। আরেকটা আসে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট পরে দেখা গেল যে টেন্ডন ইঞ্জুরি, নার্ভ ইঞ্জুরি, অথবা অঙ্গ একটা অথবা ফিঙ্গার খুলে পড়ে গেছে, ওইটা যদি নিয়ে আসে আমরা এটা উইদিন 2 আওয়ার্স অথবা 2.5 আওয়ার্স অথবা 3 আওয়ার্সের ভিতরে যদি নিয়ে আসে, এটা আমরা আমাদের টেকনোলজি আছে প্লাস্টিক সার্জন আমরা রিইমপ্লান্ট করে দিতে পারি। অথবা যদি হাড় ভাঙা থাকে ওইটা আমরা ফিক্স করি, টেন্ডন রিপেয়ার করি, নার্ভ রিপেয়ার করি। আর ইমিডিয়েট যেটা হয় আমাদের সেটা হচ্ছে যে অনেক সময় এখানে তো এখন হাইজ্যাকার অথবা যে কোনো গন্ডগোল অথবা কোনো শার্প ইঞ্জুরি অথবা বিশেষ করে গ্লাস ইঞ্জুরি, গ্লাসের ভিতর দিয়ে হাতটা ঢুকে গেলে যেটা হয়, এখানে বড় আর্টারি আছে, রেডিয়াল আর্টারি, আনলার আর্টারি অথবা নার্ভ ইঞ্জুরি, এগুলো হচ্ছে বড় ধরনের ইঞ্জুরি নিয়ে আসে। এটা আমরা ইমার্জেন্সিতেও করতে পারি যদি ছোট্ট নার্ভ ইঞ্জুরি থাকে, নাহলে অপারেশন থিয়েটারের সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে এটা রিপেয়ার করলে আউটকামটা ভালো হয়। তো এটা ইমিডিয়েট। তারপরে ইমার্জেন্সি প্লাস্টিক সার্জারির ভিতরে যদি বার্ন আসে, বার্ন পেশেন্ট কিন্তু ইমার্জেন্সি প্লাস্টিক সার্জারির ভিতরে আছে। তো মেজর বার্ন হলে আমরা ওইটা সঙ্গে সঙ্গে আমরা রিসাসিটেশন করতে পারি। তারপরে ওটিতে নিয়ে গিয়ে বার্ন যদি ওই স্কার বলে যেটা, বার্নের পরে কিন্তু যদি ডিপ বার্ন হয় অনেক সময় টাইট ব্যান্ড তৈরি হয়, স্কার তৈরি হয়, অথবা হাতে দেখবা যে অনেক সময় ওই স্কার তৈরি হয়। এটা রিলিজ না করে দিলে হাতে ব্লাড সাপ্লাই অথবা দেখা যায় সে শ্বাসই নিতে পারছে না, এরকম হয় যদি চেস্টে ব্যান্ড হয়, এগুলো আমরা স্কারোটমি করে দিই। লাইফ সেভিং অপারেশন, এগুলো প্লাস্টিক অপারেশনগুলো কি এভার কেয়ার হসপিটালে হচ্ছে কি? হ্যাঁ, এটা এভার কেয়ারে হচ্ছে, অন্য হসপিটালে হচ্ছে, কিন্তু আমাদের এভার কেয়ারের সুবিধা হচ্ছে এখানে 2 জন কনসালটেন্ট সবসময় অনকল থাকে, প্লাস আমাদের যে টিম আছে 5 জনের টিম, আমরা 5 জনের টিম আছে, এরাও অনকল থাকে। তার মানে আপনি ওই অন্য কেয়ার যেভাবে পাচ্ছেন, যে চেস্ট পেন নিয়ে আসলে যেভাবে কেয়ার হচ্ছে, ওই প্লাস্টিক সার্জারি এমার্জেন্সিগুলো সেভাবে আপনি কেয়ার পাচ্ছেন, সুবিধা। আচ্ছা,
কারণ এখানে অ্যানাস্থেটিসও রেডি আছে, আমাদের আইসিইউ থাকে, হ্যাঁ আইসিইউ থাকে, অর্থাৎ ফুল টিম আমরা ওয়ার্ক করি। এক সময় প্লাস্টিক সার্জারির জন্য বিদেশে চলে যেত, হ্যাঁ হ্যাঁ। এভার কেয়ারের সাথে বিদেশের কোনো কম্পেয়ার আছে কিনা? আচ্ছা, এখন বিদেশে চলে যেত তখন হয়তো প্রথম দিকে আমাদের বাংলাদেশের জন্মের প্রথম দিকে তো তখন তো আমাদের অত ট্রেনিংও ছিল না, প্লাস কানেকশনও ছিল না, ট্রেনিং ছিল না, বাইরে থেকে লোকজন আমরা যারা বাইরে থেকে ট্রেনিং করছি, প্লাস দেশি যারা ট্রেনিং, হ্যাঁ এখন দেখা যাচ্ছে না ট্রেন্ড লোকজন আছে, প্লাস আমরা ওই আমাদের লেভেলটা বিশ্বমানেরই অনেকটা বলতে পারবো, যে বিশ্বমানের, যেহেতু আমরা বাইরে থেকে ট্রেনিং করে আসছি, প্লাস দেশেও সুপারভাইজ ট্রেনিং যা পাইছে, হ্যাঁ এগুলা দিয়ে বিশ্বমানের প্লাস্টিক সার্জারি অথবা বার্ন সার্জারি অথবা যে কোনো সার্জারি আমরা অথবা যে কোনো সেবা দিতে পারছি ওই প্লাস্টিক সার্জারির আন্ডারে, যেমন টেন্ডন ইনজুরি, নার্ভ ইনজুরি, ব্লাড ভেসেল রিপেয়ার, ফিঙ্গার ইমপ্লান্ট অথবা বার্নের যে সমস্ত কমপ্লিকেশন সেগুলো আমরা এখানে ট্রিটমেন্ট করতে চাই। আমার মনে হয় না যে এখন বাইরে যাওয়ার কোনো দরকার আছে, আমরা ট্রিটমেন্ট দিতে হয়, শুধুমাত্র দেখতে হবে যে আমার প্রবলেমটা কী এবং এই প্রবলেমটা যার কাছে যাচ্ছি সে সলভ করতে পারবে কিনা, একটু কথা বললে বোঝা যাবে যে হ্যাঁ তার এক্সপিরিয়েন্স আছে কিনা। তো এখন দুই কারণে আমরা দেশের বাইরে যাচ্ছি, একটা হচ্ছে ইন্টারনেটের জন্য দেখছি যে হ্যাঁ এই অপারেশনগুলো এখানে হচ্ছে, আরেকটা হচ্ছে আমাদের আগে যেমন বিদেশি লোকজন আমাদের অত ছিল না, এখন আমাদের আত্মীয়স্বজনরা বিদেশে ওনারা সাপোর্ট দিয়ে নিয়ে যাচ্ছে এগুলা। তো এইগুলা ওনাদেরকে যদি ভালোভাবে বোঝানো যায় যে না দেশেই ট্রিটমেন্ট হচ্ছে এবং একই মানের ট্রিটমেন্ট হচ্ছে, প্লাস এখানে আপনি খরচটাও কম, বিদেশে যতই বলেন এখন ডলারের দাম বেড়ে যাওয়ার জন্যে, প্লাস বাইরে খরচ অনেক বেশি। আমি যে কদিন আগে থাইল্যান্ড থেকে এক বাচ্চা ছোট্ট বার্ন হয়েছে, ওর ড্রেসিং করেছে, তা ওর মাকে কয়েকবার ড্রেসিং করার পরে ঠিক হয়ে গেছে এখন এখানে বাংলাদেশে। তা আমি বলছি কি ওখানে আমি তো ড্রেসিংয়ের চার্জ একটা নিলাম এখানে, কারণ আমাদের একটা ফিক্স আছে, তো ওখানে ড্রেসিংয়ের চার্জ কেমন ছিল, ওই যে আপনি যে ওখানে যে ড্রেসিংয়ের চার্জ নিয়েছে ওই এক ড্রেসিংয়ের চার্জ নিয়ে আপনি যে 3-4 দিন ড্রেসিং করেছেন সেটা সমান হবে আর কি, এইরকম। হ্যাঁ, কারণ ওই যখন কারেন্সি কনভার্ট করেন, প্লাস ওই সমস্ত সার্ভিস যখন পাইতে চান বিদেশে, তখন বেশ খরচ বাইরে। আচ্ছা, আমরা বলতে পারি যে আমাদের রিজনেবল পয়সার ভিতরে, রিজনেবল খরচের ভিতরে কেয়ার দিচ্ছি। আর যেহেতু আমাদের একটা কমপ্লেন আছে যে ডাক্তারদের বিহেভিয়ার ভালো না, আমরা যেহেতু বাইরে ট্রেন্ড, আমার সঙ্গে যে কলিগ আছে ওনারাও বাইরে ট্রেন্ড, আমরা ওই বাইরে যেভাবে পেশেন্ট অথবা অ্যাটেন্ডেন্টের সঙ্গে যে সমস্ত ব্যবহার ভালো করি অথবা ভালো সেভাবে করি, আমাদের কাছ থেকে ভালো ব্যবহার আশা করবেন, আমরা দিব সেটা পজিটিভ। হ্যাঁ, একটা হচ্ছে ব্যবহারের জন্য বাইরে যায়, ব্যবহারের জন্য বাইরে যাওয়া দরকার নেই। অনুষ্ঠান এখানে শেষ করছি, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক দেখছেন স্বাস্থ্য সংলাপ, আজ এখানে শেষ করছি, আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।